নমস্কার বন্ধুরা, ট্রেন্ডিং বাংলায় আপনাদেরকে স্বাগত। ইরানকে ঘিরে যে ঘটনাগুলো নীরবে ঘটে চলেছে সেগুলো শুধু মধ্যপ্রাচ্যের সংকটই নয়, আসলে এটা গোটা বিশ্বের শক্তির ভারসাম্য বদলে দেওয়ার একটা বড় ধরনের ভয়ঙ্কর খেলা। প্রকাশ্যে শান্তির কথা বলা হচ্ছে, অথচ আড়ালে চলছে শাসক পরিবর্তনের একটা বড়সড় গোপন চক্রান্ত, গোপন বৈঠক, গুপ্তচর সংস্থার দৌড়ঝাঁপ এবং অন্য দেশের শক্তিশালী নেতাদের স্নায়ুযুদ্ধ। ইসরায়েল থামতে বলেছে, আমেরিকার দ্বিধায় রয়েছে, রাশিয়াও কিন্তু সতর্ক আছে, আর ইরান দাঁড়িয়ে আছে যুদ্ধের কিনারাতে। এই লড়াই শুধু বোম কিংবা মিসাইলের নয়, এটা তেল, ক্ষমতা, আদর্শ আর ভূরাজনীতির একটা বড় ধরনের সংঘর্ষ। এই মুহূর্তে প্রশ্ন একটাই, এই আগুনে কারা পুড়ে ছাই হবে আর কারা নীরবে লাভ তুলে নেবে? এই জটিল সত্যটা না বুঝলে সামনে আসা বিপর্যয় আমাদের সবাইকে একদিন অন্ধ করে দেবে। ইরানকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতি আবারও একটা ভয়ঙ্কর দিকে মোড় নিতে চলেছে। সাম্প্রতিক ঘটনা প্রবাহে জানা যাচ্ছে, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান অত্যন্ত গোপনে আমেরিকার মায়ামিতে পৌঁছে গেছেন এবং সেখানে হোয়াইট হাউসের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে গোপনে বৈঠক করেছেন। এই বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, ইসরায়েল এই মুহূর্তে ইরানের ওপর সরাসরি সামরিক হামলা চাইছে না, বরং তারা আমেরিকাকে স্পষ্ট ভাষায় বলেছে যে এখনই নয়, আপনারা আরো একটু অপেক্ষা করুন। তাড়াহুড়ো করে গেলে লাভের চেয়ে আপনাদের ক্ষতিই হবে বেশি। অনেক বিশ্বাসযোগ্য সূত্র দাবি করছে, কয়েকদিন আগেই ইরানের ওপর বড় ধরনের হামলা হতে চলেছিল। শেষ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় ব্রেক কষেন। কেন তিনি থামলেন তার স্পষ্ট ব্যাখ্যা এখনো পর্যন্ত কেউ দিতে পারছে না। তবে এটুকু পরিষ্কার, ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে গেছে। তারা আর সীমিত হামলায় বিশ্বাসী নয়। ইসরায়েল চাইছে এমন একটা আঘাত যা সরাসরি ইরানের শাসন ব্যবস্থাকে পুরোপুরি উৎখাত করতে পারবে, উল্টে দিতে পারবে। অর্থাৎ লক্ষ্য শুধু সামরিক ক্ষতিই নয়, লক্ষ্য হচ্ছে শাসক পরিবর্তনের এই ভয়ঙ্কর খেলা। একদিকে যেমন আমেরিকার ডোনাল্ড ট্রাম্প খেলছেন, অপরদিকে ইসরায়েলের নেতানিয়াহু। দুজনই ইরানকে দেখে নিতে বদ্ধপরিকর। কিন্তু এখানেই আর একটা আসল জটিলতা রয়েছে। আমেরিকা এখনো প্রকাশ্যে রেজিম চেঞ্জের কথা বলছে না। তারা এখনো পর্যন্ত চাপ সৃষ্টি, সতর্কবার্তা কিংবা সীমিত প্রতিশোধমূলক হামলার ভাষাতেই কথা বলছে। ইসরায়েলের বক্তব্য আরো পরিষ্কার, ইরানকে কখনোই ছোট আঘাতে শিক্ষা দেওয়া যাবে না। সাময়িক হামলা করলে কয়েক মাস পর থেকেই সমস্যা নতুন করে আবার ফিরে আসবে। তাদের মতে একমাত্র স্থায়ী সমাধান হচ্ছে শাসন ব্যবস্থার পরিবর্তন করে দাও। শাসন ব্যবস্থার পরিবর্তন হলে, শাসকের পরিবর্তন করলে সেখানে সবকিছু হয়ে যাবে, এটাই তাদের মতামত। আর এই বিশেষ পরিস্থিতিতে রাশিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। রাশিয়া কিন্তু স্পষ্টভাবেই চাইছে না যে ইরানে বড় ধরনের সামরিক সংঘাতটা শুরু হোক, কারণ ইরান শুধু একটা দেশই নয়, ইরান, রাশিয়া, চীন মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যের একটা বড় স্তম্ভ। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইতিমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথাও বলেছেন এবং কূটনৈতিক এবং রাজনৈতিক সমাধানের উপর বিশেষ জোরও তিনি দিয়েছেন। একই সঙ্গে তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গেও যোগাযোগ রেখে চলেছেন। রাশিয়ার আশঙ্কা খুব পরিষ্কার, ইরানে যদি শাসক পরিবর্তন হয় তাহলে গোটা অঞ্চল একটা বিশৃঙ্খল অবস্থার মধ্যে পড়ে যাবে। সেখানে শান্তি ফিরতে অনেক দেরি হবে, অনেক বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। ইরানের শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে। আর ইরানে যদি সত্যি এই শাসন ব্যবস্থা ভেঙে পড়ে, তার প্রভাবটা শুধু কিন্তু ইরানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, মধ্যপ্রাচ্য জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়বে। তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, সাংঘাতিক অবস্থা হবে এবং বিশ্ব অর্থনীতি মারাত্মক ধাক্কা খাবে। এই প্রভাব ভারতের ওপর সরাসরি পড়বে, বিশেষ করে জ্বালানি, নিরাপত্তা এবং কৌশলগত বাণিজ্য পথের ক্ষেত্রে। যুদ্ধ হবে ইরানে, প্রভাব পড়বে ভারতের মতো আরো কিছু দেশে। এই প্রেক্ষাপটে সামনে আসছেন নির্বাসিত ইরানি যুবরাজ রেজা পাহলভির কথা। তিনি কার্যত ডোনাল্ড ট্রাম্পের ভাষাতেই কথা বলতে শুরু করেছেন। অবশ্য তিনি যা কিছু বলেন ডোনাল্ড ট্রাম্পের ভাষাতেই বলতে পছন্দ করেন। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন, ইরান পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে, মাদক চোরাচালান দমন করবে, ইসরায়েলকে স্বীকৃতি দেবে এবং বিপুল পরিমাণে তেল আর গ্যাস আন্তর্জাতিক বাজারে রপ্তানি পর্যন্ত তারা করবে। এই সব কিছুই ঠিক সেই বিষয় যেটা ট্রাম্প শুনতে পছন্দ করেন এবং এইসব জিনিস তিনি ভালোবাসেন। স্পষ্টত
রেজা পাহলভি চাইছেন আমেরিকার সমর্থন ইরানের ক্ষমতায় ফিরে আসতে, অর্থাৎ আমেরিকা তাকে সমর্থন করুক, তিনি নতুন করে ইরানের ক্ষমতায় ফিরে আসুক। কিন্তু কঠিন, এত বাস্তবতা এত সহজ নয়, খুবই কঠিন। ডোনাল্ড ট্রাম্প নিজেও সন্দেহের মধ্যে রয়েছেন। রেজা পাহলভিকে ইরানের জনগণ আদৌ গ্রহণ করবে কিনা, বাইরে থেকে কাউকে চাপিয়ে দিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। ইতিহাস কিন্তু তার সাক্ষী আছে। ইরাক, লিবিয়া সব জায়গাতেই শাসক উৎখাতের পর পরিস্থিতি আগের থেকে আমরা দেখেছি আরো খারাপ হয়ে গেছে। আর এখানেই সবচেয়ে বড় ভুল ধারণাটা আপনাদের ভাঙা জরুরি। ইরান ভেনেজুয়েলা নয়, এটা আগে আপনাদেরকে মনে রাখতে হবে যে ভেনেজুয়েলা যা ছিল ইরান তার থেকে শক্তিশালী। ভেনেজুয়েলা আর ইরানের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। 1979 সালের বিপ্লবের পর ইরানে যে গভীর আদর্শিক কাঠামো গড়ে উঠেছে তা শুধু সরকার বদলালেই ভেঙে পড়বে না, বরং শাসন পড়ে গেলে সেখানে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ, বিদ্রোহ এবং চরমপন্থা শুরু হওয়ার আশঙ্কা থাকছে। ইরাক এবং লিবিয়ার চেয়েও 10 গুণ ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। আর এই সবের মধ্যেই উঠে এসছে ভারতের চাবাহার বন্দরের প্রসঙ্গ। কিছু মহল দাবি করছে ভারত নাকি চাবাহার প্রকল্প থেকে সরে যাচ্ছে। এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন, কোনো ভিত্তি নেই এই দাবি। ভারত এখনো চাবাহার ছাড়েনি, বাস্তবে আমেরিকার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, বিভিন্ন কূটনৈতিক বিকল্প খতিয়ে দেখছে। আর ভারতের জন্য কেবল এটা চাবাহার বন্দর নয়, পাকিস্তানকে পাশ কাটিয়ে আফগানিস্তান এবং রাশিয়ার সঙ্গে একমাত্র কার্যকর পথও বলতে পারেন। প্রথম থেকে আমরা যেভাবে এই জিনিসগুলো দেখে আসছি এখনো কিন্তু সেই জিনিসগুলোর পরিবর্তন হয়নি। পাকিস্তান বারবার ভারতকে তাদের ভূখণ্ড ব্যবহার করে আফগানিস্তানের বাণিজ্যের অনুমতি দেয়নি, যদিও এতে পাকিস্তানের বছরে বিপুল আর্থিক লাভ হতে পারত। সেই বাধার জবাব হিসেবেই চাবাহার ভারতের কৌশলগত একটা সাফল্য। এই প্রকল্পে ভারত ইতিমধ্যেই বিপুল বিনিয়োগ করেছে এবং এখনো পর্যন্ত চুক্তি বহাল রয়েছে। তাহলে সেখান থেকে পিছিয়ে আসার কোনো কারণ নেই। পিছিয়ে আসবে কেন? কোন কারণের জন্য আসবে? আমেরিকা শক্তিধর হতে পারে, ভারতও কম শক্তিধর নয়। সব মিলিয়ে একটা জিনিস সেখানে বলাই যায়, ইরান সংকট শুধু একটা দেশের আভ্যন্তরীণ সমস্যাই নয়, এটা গোটা পৃথিবীর শক্তির সংঘাত, যেখানে আমেরিকা, ইসরায়েল, রাশিয়া, চীন ভারতের স্বার্থ অতপ্রতভাবে জড়িয়ে আছে। এখানে একটা মাত্র ভুল সিদ্ধান্ত গোটা মধ্যপ্রাচ্যকে আগুনে ঠেলে দিতে পারে, পুড়িয়ে ছাই করে দিতে পারে। তাই এই পরিস্থিতিতে তাড়াহুড়ো নয়, যদি সংযম, কূটনীতি এবং দূরদর্শিতায় দেখানো যায় সেটাই একমাত্র বিকল্প পথ হবে। ইরানকে কেন্দ্র করে যে নাটকীয় ঘটনা প্রবাহ সামনে এসছে তা কেবল একটা দেশের সংকটই নয়, এটি এক গভীর বহুস্তরীয় শক্তি সংঘাতের চূড়ান্ত রূপ। এখানে প্রকাশ্য বক্তব্যের আড়ালে রয়েছে একটা গোপন হিসাব, কূটনৈতিক ধোঁয়াশা এবং এমন সব সিদ্ধান্তের ইঙ্গিত যা একবার কার্যকর হয়ে গেলে আর পিছন ফেরার সুযোগই থাকবে না। ইতিহাস আমাদেরকে বারবার দেখিয়ে দিয়েছে, বড় শক্তিগুলো যখন নিজেদের স্বার্থকে নৈতিকতার মোড়কে উপস্থাপন করতে শুরু করে তখন তার পরিণতি সবচেয়ে ভয়ঙ্কর হয়ে ওঠে, বিশেষ করে সাধারণ মানুষের জন্য। ইরানের ঘটনা প্রবাহ সেই পুরনো ছবিকে আরও একবার আমাদের সামনে দাঁড় করিয়েছে। এই পুরো সংকটের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দ্বিচারিতা। দ্বিচারিতা এই সংকটের উল্লেখযোগ্য একটা বিষয়। একদিকে শান্তির কথা বলা হচ্ছে, আবার অন্যদিকে গোপন হামলার পরিকল্পনা করা হচ্ছে, নেতৃত্ব পরিবর্তনের আলোচনা চলছে এবং বিকল্প ক্ষমতা কেন্দ্র তৈরির চেষ্টাও চলছে। ইসরায়েল প্রকাশ্যে সংযমের পরামর্শ দিচ্ছে, অথচ দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসাবে তারা এমন এক সংঘাত আঘাত চাইছে যা পুরো শাসন কাঠামো ভেঙে দেবে। আমেরিকা কখনো আলোচনার সুর তোলে, আবার কখনো সহায়তা দিয়ে আসছে। এই বার্তা দিয়ে বিক্ষোভকে আরো উস্কে দিচ্ছে। এই দ্বৈত আচরণ অবশ্য বিশ্ব পলিটিক্সে এটা নতুন নয়, কিন্তু প্রতিবারই তার ফল বিরাট মারাত্মক হয়েছে। রাশিয়ার অবস্থান এখানে আলাদা করে বিশ্লেষণের দাবি রাখছে। তারা জানে ইরানে অস্থিরতা থাকে তার মানে হচ্ছে মধ্যপ্রাচ্যর সমস্যা নয়, এটা তাদের নিজস্ব প্রভাব ক্ষেত্রেও আগুন লাগাতে পারে। তাই তারা বারবার করে আলোচনার কথা বলছে, উত্তেজনা কমানোর আহ্বান জানাচ্ছে সব পক্ষকে। কিন্তু যদি আমরা ইতিহাস দেখি, সেই ইতিহাস বলছে যখন একাধিক শক্তি একই সংকটে জড়িয়ে পড়ে তখন কূটনৈতিক ভাষা অনেক সময় কেবল সময় কেনার কৌশল হয়ে দাঁড়ায়। এখন এই মুহূর্তে অনেকগুলো জিনিস আমাদের সামনে দাঁড়িয়ে যাচ্ছে এবং অনেকগুলো প্রশ্ন উঠে আসছে। এই মুহূর্তে যে প্রশ্নটা আসছে সেই প্রশ্ন হলো এই সময় কার জন্য, এই সময়টা কার জন্য কেনা হচ্ছে, আর সেই সময় শেষ হলে
কি ঘটতে পারে? বিশ্ব রাজনীতি টালমাটাল হতে পারে। একদিকে ভারত, একদিকে রাশিয়া, একদিকে চীন, একদিকে আমেরিকা, একদিকে ইরান, মধ্যপ্রাচ্যের দেশগুলো বিভীষিকাময় অবস্থানে চলে যাবে। এই প্রেক্ষাপটে নির্বাসিত নেতৃত্বের ভূমিকাও গভীর সন্দেহের জন্ম দিচ্ছে। বিদেশে বসে ক্ষমতার স্বপ্ন দেখছে, আন্তর্জাতিক শক্তির মন জয় করার জন্য প্রতিশ্রুতির তালিকা সাজানো হচ্ছে। অবশ্য এই দৃশ্যটা নতুন নয়। পারমাণবিক কর্মসূচি বন্ধ করা, তেল গ্যাস উন্মুক্ত করে দেওয়া, পুরনো শত্রুকে স্বীকৃতি দেওয়া, এইসব প্রতিশ্রুতি শুনতে যতটা আকর্ষণীয়, কার্যক্ষেত্রে ততটাই বিপজ্জনক হয়ে ওঠে। কারণ এই প্রতিশ্রুতিগুলো আদৌ জনগণের ইচ্ছার প্রতিফলন নয়, বরং পরাশক্তির পছন্দের তালিকা। যেমনটা চাইছে রেজা পাহলভিকে দিয়ে আমেরিকা ইরানের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে। তিনি যা চাইছেন আমেরিকাও তাই চাইছে। সবচেয়ে বড় সমস্যা এখানেই। কোনো দেশের ভবিষ্যৎ যদি বাইরের শক্তির আলোচনার টেবিলে নির্ধারিত হয়, তাহলে সেই দেশের সমাজে দীর্ঘস্থায়ী ক্ষত একটা তৈরি হবে। শাসক বদলালেও ক্ষোভ থেকে যাবে, প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এবং সেই আগুন প্রজন্মের পর প্রজন্ম ধরে ছড়িয়ে পড়বে। ইরাক লিবিয়ার উদাহরণ চোখের সামনে থাকা সত্ত্বেও একই পথ আবার অনুসরণ করার মানে হলো ইতিহাস থেকে আমরা কিছুই শিখিনি, সেটাই নতুন করে আবার প্রমাণ করা। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো আদর্শিক কাঠামো। ইরানের সমাজ কেবল একটা প্রশাসনিক ব্যবস্থার উপর দাঁড়িয়ে নেই। এখানে রয়েছে দীর্ঘদিনের বিশ্বাস, সংগঠন এবং গভীরে পোঁতা রাজনৈতিক চেতনা। এই কাঠামোটাকে ভেঙে দেওয়া মানে শুধু রাজধানীতে পতাকা বদলটা নয়, এর অর্থ হলো সমাজের ভিতরে একটা দীর্ঘ সংঘাতের সূচনা করা। এই সংঘাত বাহ্যিক শক্তির নিয়ন্ত্রণে থাকবে না, বরং তা ছড়িয়ে পড়বে সীমান্ত পেরিয়ে অঞ্চল থেকে অঞ্চলে। ইরানের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে। বর্তমান যার জন্য আন্দোলনটা হচ্ছে, যদি রেজা পাহলভি সত্যিই ফিরে আসে ইরানে, তাকে সেই দেশের জনগণ কতটা মানবে সেটাও একটা দেখার ব্যাপার রয়েছে। শুধু এনে দিলেই তার হবে না। এই সংকটের প্রভাব ভারতের জন্যও কিন্তু কম নয়। চাবাহার বন্দরকে ঘিরে যে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, তা আসলে বৃহত্তর কৌশলগত একটা চাপের অংশ। ভারত এখনো এই প্রকল্প ছেড়ে দেয়নি, কিন্তু চাপ যে বাড়ছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। না ছাড়লেও চাপটা আসছে। ইরানে অস্থিরতা বাড়লে ভারতের সংযোগ পরিকল্পনা, জ্বালানি নিরাপত্তা এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ সবই প্রশ্নের মুখে পড়বে। এখানেই আমরা স্পষ্ট বুঝতে পারছি একটা দেশের সংকট কিভাবে ধীরে ধীরে বহু দেশের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে। আসলে আমরা যদি একটু গভীরভাবে দেখি, প্রত্যেকটা দেশই প্রত্যেকটা দেশের সঙ্গে কোনো না কোনো জিনিস নিয়ে যুক্ত হয়ে রয়েছে, মানে একে অপরকে লাগবে, দরকার। সবচেয়ে বিপজ্জনক দিক হলো এই ধারণা যে শক্তি প্রয়োগ করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। এই ধারণা কেবল ভুলই নয়, বরং ভ্রান্ত একটা আত্মবিশ্বাসে ভরা। বোমা ফেলে কোনো চিন্তাধারা ধ্বংস করা যাবে না, ক্ষেপণাস্ত্র দিয়ে মানুষের স্মৃতি মুছে ফেলা যাবে না। শাসক সরানো গেলেও ইতিহাস, ক্ষোভ আর পরিচয় থেকে যাবে, আর সেখান থেকেই জন্ম নেবে নতুন একটা সংঘাতের। এই পুরো ঘটনা প্রবাহ আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আন্তর্জাতিক রাজনীতিতে নৈতিকতার স্থানটা কোথায়? মানবাধিকার বলুন, স্বাধীনতা বলুন কিংবা গণতন্ত্র, এই শব্দগুলো প্রায় ব্যবহার করা হয়, কিন্তু কেবল তখনই যখন তার শক্তি রাজনীতির সঙ্গে খাপ খায়। যেখানে খাপ খায় না, সেখানে আমরা দেখি অন্ধকার নেমে আসে। এই বাছাই করা নৈতিকতার বিশ্ব ব্যবস্থার সবচেয়ে দুর্বলতা। অর্থাৎ যার শক্তি আছে সেই শক্তিমান, তার কথাই শেষ কথা। ইরান সংকট তাই কেবল একটা আঞ্চলিক উত্তেজনা নয়, এটি বর্তমান বিশ্ব ব্যবস্থার চরিত্রের একটা বলতে পারেন জ্বলন্ত প্রতিচ্ছবি আমাদের সামনে। এখানে শক্তিশালী দেশগুলো নিজেদের সুবিধা অনুযায়ী নিয়ম বানাচ্ছে, আবার প্রয়োজনে সেই নিয়ম তারা ভেঙেও ফেলছে। ছোট দেশগুলো দাঁড়িয়ে থাকে অনিশ্চয়তার মধ্যে, আর সাধারণ মানুষ পরিণত হয় তাদের কাছে দাবার ঘুঁটিতে। ছোট দেশগুলোর কিচ্ছু করার থাকে না, যাদের সামরিক শক্তি নেই, বিকল্প কোনো ব্যবস্থা নেই, পারমাণবিক শক্তি নেই, তারা কিভাবে একটা শক্তিশালী দেশের বিরুদ্ধে কথা বলবে? সবশেষে একটা কথাই বলা যায়, এই পথে এগোনো মানেই যে স্থিতিশীলতা আসবে সেটাও নয়, বরং দীর্ঘ অশান্তির বীজ বপন করা। আলোচনার নামে সময় কেনা, হামলার নামে শাসন বদল, আর প্রতিশ্রুতির নামে ভবিষ্যৎ বিক্রি করা। এই চক্রটা যতদিন চলবে, ততদিন এই পৃথিবী কখনো কারো কাছেই নিরাপদ বলে মনে হবে না। ইরান আজকে গোটা বিশ্বে আলোচনার কেন্দ্রে। কাল হয়তো অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু ক্ষতির তালিকায় নাম বদলাবে না, যেখানে থাকবে সাধারণ মানুষ। আজকে ইরান, কালকে তো অন্য কোনো দেশ হতে পারে। পৃথিবীতে যারা সব থেকে বড় দেশ এবং শক্তিশালী দেশ, তারা অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং ছোট দেশগুলোর ওপর লাঠি সবসময় ঘুরেই চলেছে। এটা আজকে প্রথম নয়, ইতিহাসের শুরু থেকে আমরা দেখে আসছি
বলতে পারেন আমেরিকা, সব জায়গাতেই মাতব্বরি করাই তাদের আসল লক্ষ্য।